পৃথিবীর সবথেকে সুন্দর এবং মধুর নামটি হলো মা। না জানি কত কিছু করে থাকেন মা নিশ্চুপে সন্তানের জন্য। খুনের দায়ে অ্যারেস্ট হওয়া প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে দাঁড়ে দাঁড়িয়ে কতই না ঘুরেছেন মা। আজকের গল্পে এমন একজন মায়ের সন্তানকে বাঁচানোর লড়াই দেখব। এই মুভিটি বিভিন্ন ক্যাটাগরিতে 44টি অ্যাওয়ার্ড এবং 46টি নমিনেশন পেয়েছে। এই গল্পের লেখক এবং পরিচালক হলেন বং জুন-হো। তিনি এর আগে অনেক জনপ্রিয় এবং হিট সিনেমা উপহার দিয়েছেন আমাদের। তার মধ্যে উল্লেখযোগ্য হল মেমোরিজ অফ মার্ডার, প্যারাসাইট, দ্য হোস্ট ইটিচি। গল্পের শুরুতে দেখানো হয় দোজনের মাকে, যিনি তার ছেলের জন্য সবসময় চিন্তিত থাকতেন আর সবসময় চোখে চোখে রাখতেন। কেননা দোজন বাকিদের মতো ছিল না, মানসিকভাবে অসুস্থ ছিল সে। দোজন কিছু মনে রাখতে পারত না, কোনো ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে সব ভুলে যেত, মনে করতে পারত না। যদিও মনে করতে পারত সেটা তখন নয়, অনেক সময় পরে। দোজনের মায়ের একটি ভেষজ ওষুধের দোকান ছিল। এর পাশাপাশি অ্যাকুপাঞ্চার দিয়ে যে বাড়তি টাকা পায়, কোনো রকমে দুজনের সংসার চলে যেত। দোজনের একমাত্র বন্ধুর নাম জিনতাই। জিনতাই একটু বকাটে টাইপের ছেলে, ঝামেলা তো তার নিত্যদিনের সঙ্গী। এজন্য জিনতাইয়ের সাথে মেলামেশা করতে বারণ করত সবসময়ই দোজনের মা। সেদিন রাস্তার পাশে দোজং একটি কুকুরের সাথে খেলতেছিল। তার মা কাজ করতে করতে তার উপরেই নজর রাখতেছিল। হঠাৎই একটি কার এসে দোজংকে ধাক্কা দিয়ে চলে যায়। মা উড়ে আসে দোজংয়ের কাছে কোনো ক্ষতি হয়েছে কিনা দেখার জন্য, কিন্তু দোজং তার মাকে ধাক্কা দিয়ে জিনতাইয়ের সাথে চলে যায়। দোজং এবং জিনতাই গল্ফ কোর্সের পার্কিং লটে আসে। এখানে আসার পর দেখতে পারে সেই গাড়িটিকে। বদলাস্বরূপ সেই গাড়িটির একটি লুকিং গ্লাস ভেঙে ফেলে জিনতাই। অপর একটি লুকিং গ্লাস ভাঙতে যায় দোজন, কিন্তু পারে না। এরপর তারা মাঠে আসে সেই লোকদের খুঁজতে। এই অল্প একটু সময়ের মধ্যেই দোজন ভুলে যায় এখানে তারা কেন এসেছে। দোজং মনের আনন্দে গল্ফ বলগুলো খুঁজে পকেটে ঢুকাতে ব্যস্ত। তবে জিনতাইয়ের সাথে কথা বলার পর তার আবার মনে পড়ে, আমরা তো বদলা নেওয়ার জন্য এসেছি। এরপর মাঠে সেই লোকগুলো আসলে তাদের সাথে প্রচুর মারপিট শুরু হয়। স্বাভাবিকভাবে তাদের নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে। জিনতাই একটু চালাক টাইপের ছিল। অ্যাক্সিডেন্টের কথা বলে সেই লোকদের কাছে টাকা দাবি করে। লোকগুলো যখন জানায় গাড়ির আয়না ভেঙে ফেলেছে তারা, তখন জিনতাই দোজংয়ের মানসিক অসুস্থতার সুযোগ নেয়, বলে এটা দোজন করেছে। সেখানে তো দোজন অনেক চেষ্টা করে গাড়ির মিররটি ভাঙতে পারেনি। এদিকে দোজন তো সব ভুলে গিয়ে নিজের নাম লিখতে ব্যস্ত গল্ফ বলের উপর। এদিকে তার তো তেমন খেয়ালই নেই। সেই গাড়িটি ছিল অনেক দামি, তাই তার আয়না ভাঙার ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা দিতে হবে। জিনতাইয়ের কথা অনুযায়ী সেটা তো দোজন করেছে, তাই টাকাটা দোজনের মাকেই দিতে হবে। দোজংয়ের মা তাকে বাড়িতে নিয়ে আসে, ছেলেকে ভালোভাবে বোঝায় জিনতাই থেকে দূরে থাকার জন্য। জিনতাই তো একদমই ভালো ছিল নয়। তবে দোজন খাবার শেষ করে জিনতাইয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। দোজংয়ের মা পাশের বাসার একটি মহিলাকে বিনা পয়সায় অ্যাকুপাঞ্চার দিয়ে টাকা ধার নেয় সেটেলমেন্টের টাকা দেওয়ার জন্য। এদিকে দোজন অনেকটা সময় ধরে বসে আছে বারে জিনতাইয়ের জন্য। অনেকটা মদ্যপানও করে ফেলেছে। তখনও জিনতাই সেখানে আসতেছেন। আসলে জিনতাই চলে গেছে সেই গল্ফ কোর্সের মাঠে। সকালে একটি মূল্যবান গল্ফ স্টিক সবার আড়ালে পানিতে ফেলে রেখেছিল, এখন সেটাই আনতে গিয়েছে সে। এদিকে সব অনার বিরক্ত হয়ে দুজনকে বাড়িতে যেতে বলে। সে সময় বার অর্নারের মেয়ে মিনা সেখানে চলে আসে। তাকে দেখে দুজন ফ্লার্টিং করা শুরু করে। সে বলে, তোমার স্কার্টটা অনেক সুন্দর, পাগুলো অনেক সুন্দর। তবে বার অর্নার দোজংয়ের কথায় কিছু মনে করে না। সে তো ভালোভাবেই জানতো মানসিক রোগী দোজন। মাতাল অবস্থায় বাড়ি ফেরার সময় দোজং একটি গল্ফ বল ছুঁড়ে মারে। ঠিক তখনই একটি মেয়েকে দেখতে পায় সামনে। দোজং মেয়েটির পিছু করতে করতে ড্রিঙ্কসের কথা বলতে থাকে। এতে মেয়েটি ভয় পেয়ে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে ঢুকে যায়। দোজং তাকে ড্রিঙ্কস করার অফার দিতেই থাকে। এরপর মেয়েটি আরো ভয় পেয়ে একটি পাথর ছুঁড়ে মারে তার দিকে। দোজং সোজা চলে আসে বাড়িতে, মায়ের সাথে ঘুমিয়ে পড়ে সে রাতে। পরের দিন সকালে দোজং যাকে ফলো করতেছিল তার লাশ খুঁজে পাওয়া যায় ছাদে। কেউ একজন তাকে খুন করে এমন একটি জায়গায় রেখে দিয়েছে যাতে গ্রামের সবাই দেখতে পারে। এই খুনিকে ধরার জন্য পুলিশ পুরো এলাকা খোঁজাখুঁজি শুরু করে। সেখানে গল্ফ বলটিও খুঁজে পায়, যেখানে দোজংয়ের নাম লেখা ছিল। এজন্য পুলিশ এসে দোজংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তার মা অনেকটা পথ পিছু পিছু ছুটে তার ছেলেকে আটকাতে পারে না। দোজং জেলে আসার পরও খুব স্বাভাবিক রয়েছে। মানসিক ভারসাম্যহীন ছেলেটা কি করে বুঝবে এসব। পুলিশের মাঝে একজন ছিল যেমন, সে দোজং এবং তার মায়ের পূর্ব পরিচিত ছিল। যেমন দোজনকে সাহায্য করার চেষ্টা করে। দোজনকে জিজ্ঞেস করে সে কাল রাতে কি করেছিল। দোজন বলে তাকে সে বারে গিয়ে ড্রিঙ্কস করেছে, এরপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। পুলিশ জানায় গতকাল সে বাড়ি ফেরার সময় আজিয়ং নামে একটি মেয়ের পিছু নিয়েছিল।
আর এসব দেখেছিল একটি লোক তার কুকুরকে খাবার দেওয়ার সময়। এছাড়াও বারের মহিলাটি জানিয়েছে সে মিনার সাথে প্লাটিংও করেছে। সুতরাং বাঁচতে হলে সত্যি কথাগুলো বলতে হবে তাকে। দোজংয়ের তো কিছুই মনে নেই। সে বলে আমার কিছু মনে পড়তেছে না। পাশের পুলিশরা তাকে খুনি মনে করে স্বীকারোক্তিতে সাইন করে নিতে যাচ্ছিল। তখন যেমন বলে, দোজং মানসিকভাবে অসুস্থ হলেও খুব ভালো ছেলে, সে খুন করতেই পারে না, সে এতটা খারাপ হতে পারে না। দোজং কিছু না বুঝেই বলতে থাকে, কেন করতে পারে না, আমি খারাপও হতে পারি। এসব কারণে পুলিশ তাকে স্বীকারোক্তিতে সাইন করিয়ে নেয়। দোজং সেই মেয়েটিকে ফলো করে, এরপর ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের রাজি না হয় তাকে মেরে ফেলে ছাদের উপরে ঝুলিয়ে রাখে। তবে মায়ের বিশ্বাসই হচ্ছে না দোজং খুন করতে পারে। তার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। ওই রাতে দোজংয়ের মা পুলিশ অফিসার জমনের সাথে দেখা করে, তাকে বলে দোজনের ব্যাপারে সেজন্য তাকে সাহায্য করে। তবে যেমন জানায় এই কেসটি ক্লোজ হয়ে গেছে। দোজং নিজেই স্বীকারোক্তিতে সাইন করে দিয়েছে। তাছাড়াও আগামীকাল থেকে তাকে চুরির কেসে ইনভেস্টিগেশন করতে হবে। তার সাথে ক্রেজি জেপি নামের একজন ছেলেকে বের করতে হবে, যে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে। যেমনের কাছে কোনো সাহায্য না পেয়ে দোজংয়ের মা দোজনকে জিজ্ঞেস করে কেন সে স্বীকারোক্তিতে সাইন করেছে। দোজং শুধু নিষ্পাপ চোখে ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে আর বলছিল, সবাই তো বলতেছিল খুনটা আমি করেছি, তাই সাইন করে দিয়েছি। মা জানতে চায় তুমি কি খুন করেছো? যমন তখন রেগে গিয়ে বলে, কি বলছো, আমি কেন খুন করব? আমি কাউকে খুন করিনি। মা বুঝতে পারে এখন যা করার তাকেই করতে হবে, তার ছেলেকে বাঁচাতে হবে, কেননা সে নিষ্পাপ। পরের দিন খুনের ডেমো করার জন্য পুরো শহরের লোক এসে ভিড় করে ক্রাইম সিনে, যেন এখানে কোনো মেলা লেগেছে। আর দোজং বোকার মতো সবার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিল, অনেক খুশি দেখাচ্ছিল তাকে। পুলিশের শেখানো পদ্ধতি অনুযায়ী সে খুনের ডেমো দেখায়। এখানে তার মা সমস্ত লোকদের মাঝে প্যাম্পলেট বিতরণ করতেছিল, যাতে লেখা ছিল দুজন নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। এরপর সে আজিয়ং এর ফিউনারেলে আসে। এখানে সবাই তাকে অপমান করতে থাকে, তবে সে সবার উদ্দেশ্যে বারবার বলতে থাকে তার ছেলে নির্দোষ, তার ছেলে কখনো খুন করতে পারে না। ভেতরে আজিয়ং এর গ্র্যান্ডমাদারকে দেখানো হয়, যার দেখাশোনা আজিয়ংই করত। তবে নাতনির মৃত্যুতে তার বিন্দুমাত্র সুখটুকু নেই। সে তো অনায়াসে রাইস লিকার অর্থাৎ ভাত পচিয়ে যে মদ তৈরি করা হয় তাই খাচ্ছে। আজিয়ং এর গ্র্যান্ডমাদারও ছিল মানসিকভাবে ভারসাম্যহীন। এমন কোলাহলের মাঝে একটি মহিলা এসে দোজংয়ের মাকে চড় মেরে দেয়। দোজংয়ের মা অপমান এবং কষ্ট বুকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। এরপর সে একটি বড় উকিলের সাথে দেখা করে, তারপর উকিলকে দোজংয়ের সাথে দেখা করতে নিয়ে আসে। দোজংয়ের কাছে জানতে চায় কি ঘটেছিল সেই রাতে ভালো করে মনে করে বলতে। দোজং খুব চেষ্টা করতেছে মনে করার জন্য, তবে তার সেদিনের রাতের ঘটনার বদলে সকালের ঘটনার কথা মনে পড়ে। সে বলে ওই গাড়িটির মিরর সে ভাঙেনি, আসলে জিনতাই ভেঙেছিল। উকিল দুজনের এই অবস্থাটি দেখে কেসটি সিরিয়াসলি নেয় না, বাহানা করে সেখান থেকে চলে যায়। কথা বলতে বলতে মা জানতে পারে দোজং সেদিন বারে জিনতাইয়ের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু জিনতাই সেখানে আসেনি। দোজংয়ের মায়ের তার উপর সন্দেহ হতে থাকে, কারণ শুধু জিনতাই গল্প বল সম্পর্কে জানত। আর যেহেতু একবার সে দোজনের ওপর দোষ চাপিয়েছে, সেহেতু এবারও সে খুনটা করে দোজংয়ের উপর দোষ চাপানোর চেষ্টা করতেছে। এসব জানার পর দোজংয়ের মা সোজা চলে আসে উকিলের বাসাতে। এসব জানানোর পর উকিলকে ইনভেস্টিগেশন করার জন্য বলবে, তবে উকিল তাকে উপেক্ষা করেই সেখান থেকে চলে যায়। উকিলের সেক্রেটারি বলে আমরা এই কেসের উপর কাজ করতেছি, এত কম টাকায় তারা এই কেসটি হাতে নিয়েছে, এটাই তো অনেক বেশি। এরপর তারা আর কত স্পিডেই বা কাজ করবে। অ্যাসিস্ট্যান্টের মুখে এসব কথা শোনার পর দোজংয়ের মা বুঝতে পারে ইনভেস্টিগেশন তাকেই করতে হবে। সে বেরিয়ে পড়ে জিনতাইয়ের সাথে দেখা করার জন্য। বারবার কল করার পরও ফোন ওঠাচ্ছে না জিনতাই, এজন্য সে জিনতাইয়ের বাসায় চলে আসে, তল্লাশিও করে। খুঁজতে খুঁজতে সে গল্ফ স্টিকটি পায়, যেখানে রক্তের দাগ লেগেছিল তখনও। এটা দেখার পর তার পুরো বিশ্বাস হয়ে যায় জিনতাই আসল খুনি। সেখান থেকে বের হওয়ার আগেই জিনতাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই রুমে আসে। মা পর্দার আড়াল থেকে লুকিয়ে দেখতে পায় সবই। জিনতাইয়ের গার্লফ্রেন্ডটি ছিল বার অর্নারের মেয়ে মিনা। এটা দেখার পর তার বিশ্বাস আরও পরিপক্ক হয়, কারণ বার অর্নারের সেই মহিলাটিও বলেছিল মিনার সাথে সে প্লাটিং করেছে। হয়তো মিনাই জিনতাইয়ের কথা মতো পুলিশকে বলেছিল সব। এরপর মিনা এবং জিনতাই ইন্টিমেট হয়। কিছুক্ষণ পরে তারা ঘুমিয়ে পড়ে। দোজংয়ের মা এরপর চুপচাপ রুম থেকে বেরোনোর চেষ্টা করে, তবে পায়ের সাথে একটি পানির বোতল লেগে মেঝেতে পড়ে যায়। আর একটু হলে জিনতাইয়ের হাতে পানি লাগবে। মা দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ে। এদিকে জিনতাইয়েরও ঘুম ভেঙে গেছে। কিছু একটা শব্দ শুনে বেরিয়ে আসে, ততক্ষণে জিনতাইয়ের মা আড়ালে লুকিয়ে পড়েছে।
এরপর সে গল্ফ স্টিকটি পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশ অফিসাররা জিজ্ঞাসাবাদের জন্য জিনতাইকেও ডেকে এনেছে। জিনতাই তার ফোনের ভিডিও দেখায়, যেখানে মিনা গল্ফ স্টিকটাকে মাইকের মতো ধরে গান গাচ্ছিল। আর তখনই গল্ফ স্টিকে তার লিপস্টিক লেগে যায়। একজন লেডি কনস্টেবল কনফার্ম করে এটা আসলেই লিপস্টিকের দাগ। দোজংয়ের মায়ের সব ধারণা ভুল হয়ে যায়। ছেলেকে বাঁচানোর এই চেষ্টাও একদম বৃথা। দুঃখে কষ্টে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়ে। প্রচুর বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করে। জিমন তাকে ছাতা অফার করলেও সে ফিরেও তাকায় না তার দিকে। ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার উপরে হাঁটতেছিল। ফেরার সময় একজন ভাঙাড়ির অনার কিছু ভাঙাড়ি জিনিসপত্র নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। দোজংয়ের মা সেখান থেকে একটি পুরাতন ছাতা কিনে নেয়। সে যখন ছাতাটি নিয়ে বৃষ্টির মাঝে ফিরতেছিল, উকিলের সেক্রেটারি এসে তাকে বলে উকিল তাকে ডেকে পাঠিয়েছে। সেক্রেটারি তাকে উকিলের কাছে নিয়ে আসে। সেখানে উকিল মেতে উঠেছে এক মদ্যপানের আসরে। দোজংয়ের মা ভেবেছিল হয়তো উকিল কোনো ইনভেস্টিগেশন করে নতুন কোনো তথ্য পেয়েছে। এখানে আসার পর উকিল তাকে বলে সে দোজংয়ের 15 বছরের সাজা কমিয়ে 4 বছর করে দিতে পারবে। যেহেতু দোজং মানসিক রোগী ছিল, তাই সে তার বন্ধু সাইকিয়াট্রিস্টের সাহায্যে তাকে পাগল প্রমাণ করে 4 বছরের চিকিৎসার সাজা আবেদন করতে পারে। যা শোনার পর দোজংয়ের মায়ের সমস্ত মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। সে আর উকিলের সাহায্য চায় না। উকিলের আশা সে ছেড়ে দেয় একদমই। বাড়ি ফিরে আসলে দেখতে পারে জিনতাই তার জন্য বাড়িতে পূর্ব থেকে অপেক্ষা করতেছে। তার জন্য জিনতাইকে অনেক হয়রানি হতে হয়েছে পুলিশের কাছে। এজন্য দোজংয়ের মায়ের কাছে ক্ষতিপূরণ হিসেবে অনেকগুলো টাকা চেয়ে বসে। দোজংয়ের মা তার কাছে ক্ষমা চায়, তাকে অল্প কিছু টাকাও দেয় আর কান্না করতে থাকে এবং বলতে থাকে সে তার নির্দোষ সন্তানকে বাঁচানোর জন্য যা খুশি তাই করতেছে। জিনতাই যাওয়ার আগে তাকে কিছু কথা বলে। সে বলে এ সময় তোমাকে ভেঙে পড়লে চলবে না, তোমাকে লড়াই করে যেতে হবে। আর এ লড়াইয়ে তুমি কাউকে বিশ্বাস করবে না, এমনকি আমাকেও নয়। সে আরো বলে আমার মনে হয় এই খুনটা স্বাভাবিক খুন না। সাধারণত কেউ কাউকে খুন করলে তার ডেড বডি ডিসপোজ করার চেষ্টা করে, কিন্তু এই ক্ষেত্রে খুনি বডি শহরের সবথেকে উঁচু বিল্ডিংয়ে রেখেছে যাতে সবার নজরে পড়ে। এটার মাধ্যমে খুনি বোঝাতে চেয়েছিল আমি তাকে খুন করেছি, আমি বদলা নিয়েছি। জিনতাই তাকে আরও বলে আমি শুনেছি মেয়েটাকে নিয়ে অনেক গুজবও রটেছে, তাই খুনের মোটিভ বের করতে হলে প্রথমে তোমাকে মেয়েটি অর্থাৎ আজিয়ংয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে হবে। এরপর দোজংয়ের মা আজিয়ংয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে। সে আজিয়ংয়ের স্কুলে গিয়ে বাচ্চাদের কাছে আজিয়ং সম্পর্কে জানতে চায়। বাচ্চাদের কাছে জানতে পারে আজিয়ংয়ের একটি বয়ফ্রেন্ড ছিল ক্রেজি জেপি নামের। দোজংয়ের মা ক্রেজি জেপি নামটি এর আগেও শুনেছে যমনের মুখ থেকে, আর সবাই মেয়েটিকে রাইস কেক বলেই ডাকত। এরপর সে দোজংয়ের সাথে দেখা করে বলে এখন থেকে যা কিছু মনে পড়বে তার সেটা যেন শুধু তার মাকেই বলে আর অন্য কারো সাথে যেন শেয়ার না করে। দোজং তাকে বলে মেয়েটিকে শুধু পেছন দিক থেকেই দেখেছিল সেদিন। মা জানতে চায় বার থেকে বাড়ি অবধি আরও কাউকে দেখেছিল কিনা। দোজং জানায় কাউকে দেখেনি। মা তাকে বলে দেয় এখন থেকে জেলে বসে শুধুমাত্র তোমার কাজ হবে এসব কথা মনে করার। দোজং সারাক্ষণ জেলে বসে এসব কথা মনে করার চেষ্টা করতে থাকে। এখানে একজন লোক এসে তাকে পাগল সম্বোধন করে। এই পাগল শব্দটি শুনলেই তার মাথা ঘুরে যায়। এজন্য ছেলেটির সাথে মারপিটও শুরু হয়ে যায় তার। এদিকে তার মা লোকদের অ্যাকুপাঞ্চার দিয়ে টাকা উপার্জন করতে থাকে। সেই লোকদের কাছে জানতে পারে আজিয়ংয়ের মা বাবা কেউ নেই। সে তার গ্র্যান্ডমায়ের সাথেই থাকে এবং গ্র্যান্ডমায়ের সমস্ত খেয়াল রাখে। পরের দিন জেলে এসে দোজংয়ের এই অবস্থা দেখে তার মায়ের প্রচুর খারাপ লাগে। এরপর দোজংকে জিজ্ঞেস করে সে মনে করতে পেরেছে কিনা কিছু। দোজং বলে হ্যাঁ, সে অনেক গুরুত্বপূর্ণ কিছু মনে করতে পেরেছে। তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে। এটা শুনে দোজংয়ের মা চিৎকার করে কান্না করতে থাকে। 5 বছর বয়সের কথা, এটা কেন তার মনে পড়বে এখন? সে বোঝাতে থাকে সেদিন শুধু দোজংকে নয়, নিজেদের দুজনকেই মেরে ফেলতে চেয়েছিল। জীবন এতটা কঠিন হয়ে পড়েছিল যে দোজংকে নিয়ে কষ্ট করতে পারতেছিল না সে আর, এজন্যই এমনটি করেছিল। তবে দোজং তার কোনো কথাই শুনতে চায় না। সে তার মাকে এখানে আসতে মানা করে দেয়। তার মা কষ্টে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি এসে স্টোর রুম থেকে দোজংয়ের একটি ছোটবেলার ছবি বের করে। যেহেতু ছবিটা ছিল অনেক পুরাতন, সেহেতু সে পাশের একটি দোকানে গিয়ে ছবিটা ক্লিন করে বড় করে প্রিন্ট করতে বলে। ওই দোকানদার ছবিটি এডিট করতে থাকে। তখনই ওই দোকানদার মহিলার হঠাৎ করে মনে পড়ে আজিয়ং একদিন তার দোকানে এসেছিল। সে তার ফোন থেকে 20টার মতো ছবি প্রিন্ট করতে চেয়েছিল। ওই সময়ে ফোনের ক্যামেরার ছবি অনেক খারাপ কোয়ালিটির ছিল।
সেজন্য সে জিজ্ঞেস করেছিল ফোনের ছবি কেন সে বের করতে চায়। আজিয়ং বলেছিল এগুলো তার কাছে মেমোরেবল। হঠাৎই আজিয়ং এর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আজিয়ং এর বান্ধবী যার গালে দাগ কাটা ছিল তার কাছে জানতে পারে সে আজিয়ং এর প্রায়ই নাক থেকে ব্লিডিং হতো। টাকা খরচ হবে এই ভয়ে ডক্টরের কাছেও যায় না সে। ওই মহিলার কাছে সব শোনার পর দুজনের মা চলে আসে আজিয়ং এর স্কুলে। ওই প্রিন্টিং প্রেসের মহিলাটি ছিল আজিয়ং এর মায়ের বান্ধবী, এজন্য তাকে পাঠায় আজিয়ং এর বাসায় মোবাইলটি আনার জন্য। তবে সে সেখান থেকে মোবাইলটি আনতে পারে না। এদিকে দুজনের মা আজিয়ং এর বান্ধবীকে খুঁজে বের করে। মেয়েটি মোবাইল সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয় ভালোভাবে জানত। এটা ছিল তার একটি হবি, পার্ট টাইম জবও করত। সে মোবাইলের ছবি ওঠালে যে সাউন্ড হতো সেটি একটি বিশেষ কৌশলে বন্ধ করতে পারত, যাতে ফোনটি হিডেন ক্যামেরা রূপে ব্যবহার করা যেতে পারে। দুজনের মা তার ফোনটিও এরকম করে দিতে বলে, আর মেয়েটি টাকা উপার্জনের আশায় এই কাজটি করতে থাকে। তখন হঠাৎ দুজনের মা তাকে বলে, তুমি আজিয়ং এর ফোনটিও এরকম করে দিয়েছিলে, তাই না? এই কথা শোনার পর মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর বাহানা করে মিন্স পিরিয়ডের প্যাড আনতে বলে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে আর বেশি দূর যেতে পারে না। দুটো ছেলে তাকে ধরে মারতে থাকে আর জানতে চায় আজিয়ং এর ফোনটা কোথায় আছে। মেয়েটি বারবার বলতে থাকে সে জানে না। তখন একটি ছেলে পেপার নাইফ বের করে তাকে হুমকি দিতে থাকে। সে সময় পাশ দিয়ে একটি লোককে যেতে দেখে দুজনের মা। বুদ্ধি করে একটি কাচের বোতল ভাঙে। সেই শব্দে লোকটি পিছন ফিরে তাকায়। সেই লোকটিকে দেখে সেই দুটি ছেলে সেখান থেকে পালিয়ে যায়। মা ছেলে দুটির পিছু নেয় এবং জিনতাইকে ফোন করে এখানে ডাকে। জিনতাইকে তার জমানো সব টাকা দিয়ে দেয়। জিনতাই ছেলে দুটোকে ধরে ইচ্ছামতো পিটায়, সমস্ত ইনফরমেশন বের করে নেয়। ছেলে দুটো তাকে জানায় আজিয়ংকে সবাই রাইস কেক বলে ডাকত, কারণ চালের বিনিময়ে সে সবার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত। তাদের কাছ থেকে ক্রেজি জেপিরও নাম শোনে তারা, যা এর আগে দুবার শুনেছে। ক্রেজি জেপিও চাল দিয়ে আজিয়ং এর সাথে শারীরিক সম্পর্ক করেছিল। আজিয়ং তার ফোনে সমস্ত ছেলের ছবি তুলে রেখেছে যাদের সাথে তার সম্পর্ক ছিল। তাছাড়া সে সবসময় বলতো এগুলো তার ভালো লাগে না। সে ফোনটি বিক্রিও করে দিতে চেয়েছিল রাইস লিকারের জন্য। তাদের কথা শুনে দুজনের মা বুঝতে পারে আজিয়ং এসব কিছু করত তার গ্র্যান্ডমাদারের জন্য। তার গ্র্যান্ডমাদার মানসিকভাবে অসুস্থ ছিল, যার সবসময় রাইস লিকারের প্রয়োজন ছিল। রাইস লিকার জোগাড় করতেই আজিয়ং এই কাজগুলো করে বেড়াতো। এসব কিছু শোনার পর দুজনের মা চলে আসে দৌড়ে আজিয়ং এর বাড়িতে। এদিকে দুজনের মনে পড়ে যায় সে পরিত্যক্ত বিল্ডিংয়ে একটি মেয়ের পাশাপাশি বৃদ্ধ লোককে দেখতে পেয়েছিল। সে তার মাকে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে এটা জানানোর জন্য, নয়তো সে আবার ভুলে যাবে কিছুক্ষণ পরেই। এদিকে তার মা চলে আসে আজিয়ং এর বাড়িতে। সেখানে আজিয়ং এর গ্র্যান্ডমা এসে বলে, তোমাকে কি আজিয়ং পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে? আজিয়ং এর মৃত্যুর কথা সে ভুলেই গিয়েছে। দুজনের মা কিছু টাকা দেয় তাকে, বিনিময়ে সে ফোনটি চায় যেটা আজিয়ং ব্যবহার করত। আরও বলে আজিয়ং ফোনটি চেয়ে পাঠিয়েছে। আজিয়ং এর গ্র্যান্ডমা টাকার বিনিময়ে ফোনটি চালের ড্রাম থেকে বের করে দেয়। দুজনের মা এই ফোনটিতে অনেকগুলো ছবি দেখতে পায়। এসব ছবি দুজনকে দেখাতে থাকে। এর মাঝে কোন লোকটিকে দেখেছিল সে সেই রাতে। দুজন না করতে থাকে। সে বলে যাকে দেখেছিল সে অনেকটা বৃদ্ধ ছিল। তখন সে খুঁজে একটি বৃদ্ধর ছবি পায়। ছবিটি তার ছেলেকে দেখালে দেখা মাত্রই তার ছেলে বলে এই সেই লোক। দুজনের মায়ের মনে পড়ে এই লোকটিকে সে দেখেছে কোথাও। এই লোকটি ছিল সেই লোক জাঙ্ক শপ ওনার, যার কাছে সে বৃষ্টির দিনে ছাতা কিনেছিল। সব সত্য জানার জন্য সে সেই বৃদ্ধ লোকটির ওয়ার্কশপে আসে। একটি এনজিও থেকে এসেছে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, এরকমই বলে লোকটিকে। জানতে চায় সেই লোকটির শরীরে কোথাও অসুবিধা আছে কিনা, যদি থাকে তাহলে বিনা পয়সায় চিকিৎসা করা হবে। লোকটি তাকে বলে তার হার্টের অবস্থা ভালো নেই। এই বয়সে এসে সে এমন একটি ঘটনা দেখে ফেলেছে যা তার দেখার কথা ছিল না। দুজনের মা তাকে কথায় কথায় বলে আপনার হৃদয়ে চেপে রাখা সেই কথা আপনাকে আরও অসুস্থ করে ফেলবে। আপনি আমায় বিশ্বাস করে বলতে পারেন, এরপর দেখবেন অনেক হালকা লাগবে। লোকটি তাকে সেদিনের ঘটনা বলতে থাকে। যেহেতু ওই বাড়িতে কেউ থাকতো না, তাই সে মাঝে মাঝে সেই বাড়িতে গিয়ে থাকতো। সেদিন একটি মেয়েকে আসতে দেখে সেখানে, তার পিছু পিছু একটি আজব ছেলে। বৃদ্ধটি আসলে দুজনের কথাই বলতেছিল, এটা জানতো না দুজনের মা এনি। দুজন সেই মেয়েটিকে ড্রিঙ্কসের অফার দিতেছিল বারবার এবং বলতেছিল তুমি কি ছেলে মানুষ পছন্দ করো না? মেয়েটি তাকে কোনো জবাব দেয় না।
এরপর ছেলেটি চলে যাচ্ছিল, তখন মেয়েটি একটি বড় পাথর ছুঁড়ে মারে ছেলেটির দিকে। আমি তো অবাক হয়ে দেখতেছিলাম সবই। দোজং যখন আবারও চুপচাপ ফিরে যাচ্ছিল, তখন আজিয়ং বলে, তুমি কি আমায় চেনো? দোজং বলে, চিনি না। তাহলে কেন আমায় ফলো করতেছো? বিরক্ত করতেছো কেন? আমার সাথে আর কথা বলবে না। আমি ঘৃণা করি তোমার মতো স্টুপিড ইরিটারদের। ইরিটার অর্থাৎ পাগল, বিরক্তকর। এরকম কথা শুনে দোজংয়ের মাথা গরম হয়ে যায়। সে ওই পাথরটি তুলে আবার মেয়েটির দিকে ছুঁড়ে মারে। পাথরটি মেয়েটির মাথায় লেগে সেখানে মেয়েটি পড়ে যায়। সাথে সাথে তার মৃত্যুও হয়। এটা দেখার পর দোজং অনেক ঘাবড়ে যায়, ফোন করতে চায়, কিন্তু ভয়ে ফোন করতে পারে না। বারবার ভুলে যাচ্ছিল সবকিছু। একটু সময়ের মধ্যে স্মৃতি যেন তার আবছা আবছা হয়ে যায়। দোজং সেই মেয়েটির কাছে এসে বলে, আপনি এখানে শুয়ে আছেন কেন? সে বুঝতে পারে না সেই মেয়েটি মারা গেছে। এরপর আজিয়ংয়ের ডেড বডিটিকে টেনে হেঁচড়ে ছাদে তুলে। এসব শুনে দোজংয়ের মা চিৎকার করে ওঠে, বলতে থাকে দোজং এমন করেনি, সবাই জানে সে নির্দোষ। পুলিশ বলেছে দোজংকে ছেড়ে দেবে, কেসটা আবার রিওপেন করবে। বৃদ্ধ লোকটি তাকে বলে, এটা কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি পুলিশ যাকে ধরেছে সেই আসল খুনি। তারা কি করে ছেড়ে দিতে পারে তাকে? পুলিশকে ফোন করতে যায়। তখন ওই দোজংয়ের মা একটি রেঞ্জ দিয়ে লোকটির মাথায় আঘাত করে। লোকটি পড়ে যায় মেঝেতে। ছেলেকে বাঁচানোর নেশায় লোকটির মাথায় বারবার রেঞ্জ দিয়ে আঘাত করতে থাকে, আর লোকটি সেখানেই মারা যায়। যখন মায়ের হুঁশ ফেরে, সে বুঝতে পারে একজন নিরীহ মানুষকে খুন করে ফেলেছে সে। চিৎকার করতে থাকে। তবে সে তো একজন মা, সন্তানকে বাঁচানোর নেশা তার রক্তে মিশে আছে। এজন্য সে বৃদ্ধ লোকটি সহ পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নির্জীব হয়ে চুপচাপ বসে থাকে জঙ্গলের মাঝে। খুনি ছেলেকে বাঁচাতে সেও এক খুনিতে পরিণত হয়েছে। এর কিছুদিন পরে পুলিশ অফিসার যেমন তার বাসায় আসে, জানায় তারা আসল খুনিকে ধরে ফেলেছে। দোজং এখন মুক্তি পাবে। দোজংয়ের মা সেই খুনির সাথে দেখা করতে চায়। যেমন বলে যাকে তারা ধরেছে তার নাম জেপি। হ্যাঁ বন্ধুরা, এই সেই ক্রেজি জেপি, যার কথা আমরা গল্পে অনেকবার শুনেছি। জেপিও আসলে মানসিকভাবে অসুস্থ ছিল। জেপি হাসপাতাল থেকে পালানোর পর তাকে ধরতে গিয়ে তার গায়ে রক্তের দাগ পায়। সেই রক্ত ফরেনসিক ল্যাবে টেস্ট করার পর জানতে পারে এটা ছিল সেই খুনি হওয়া মেয়েটির রক্ত। জেপি অবশ্য বলেছে সে আজিয়ংয়ের বয়ফ্রেন্ড ছিল। যখন তারা একসাথে ছিল তখন নাকি হঠাৎ আজিয়ংয়ের নাক থেকে রক্ত বেরিয়ে তার শার্টে লেগেছে। দোজংয়ের মা অবশ্য জানতো আজিয়ংয়ের নাক থেকে ব্লিডিং হতো, জানতো জেপি খুনি নয়। তবে একজন মা হওয়ায় তার নিজের সন্তানকে বাঁচাতে কিছুই বলতে পারে না। জেপির সাথে দেখা হওয়ার পর সে জিজ্ঞেস করে, তোমার মা বাবা রয়েছে কিনা? তোমার কি কোনো মা আছে? জেপি উত্তর দেয় না। উত্তর শুনে অঝরে কান্না করতে থাকে, চিৎকার করে। দুজনকে বাঁচাতে একজন মা হয়ে যা কিছু করেছে, নির্দোষ জেপিকে বাঁচাতে এসব কিছু কে করবে? সেও তো তার সন্তানের মতোই অসুস্থ, তার কাছে তো তার মাও নেই। এসব কিছু তাকে অনেক কষ্ট দিলেও সে কিছু বলতে পারে না। এরপর দোজংকে মুক্ত করা হয়। জিনতাই এবং মিনা তাকে ওয়েলকাম করে। জিনতাই দোজংয়ের মায়ের টাকা দিয়ে বেশ ভালোই স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতেছে। ফেরার পথে তারা ওই বৃদ্ধ লোকটির পোড়া বাড়িতে কিছুক্ষণ সময় কাটায়। রাতে বাসায় ফিরে ডিনার করার সময় তার মাকে দোজং বলে যে খুন করেছে সে কেন বডিটি ছাদের উপরে রেখেছে। দোজংয়ের এখনো মনে পড়েনি খুনটা নিজেই করেছে সে। মা বলে, এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। দোজং বলেই যাচ্ছে, হয়তো খুনি চেয়েছিল সেই মেয়েটিকে সব লোক যেন দেখতে পারে আর তাকে সাহায্য করতে আসে। আর এ কথায় আমরা জানতে পারি অজান্তে অপরাধ করে ফেললেও তার মনে কোনো দাগ নেই। সে আসলে চেয়েছিল আজংকে কেউ যেন সাহায্য করে। এরপর দেখানো হয় দোজংয়ের মা বাকি মাদের সাথে ভ্রমণে যাচ্ছে। দোজং তার মায়ের জন্য অনেকগুলো খাবার কিনে আনে। তুমি কিন্তু অবশ্যই এগুলো খাবে আর বাকি সবার সাথে শেয়ার করবে। এরপর সে তার মাকে মায়ের একুপাঞ্চার টুল বক্সটি দেয়, যেটা ওই বৃদ্ধের বাড়িতে ফেলে এসেছিল সে। এটা দেওয়ার পর তার মাকে সে বলে, তোমাকে আরো কেয়ারফুল হতে হবে। একথা শুনে মা বাইরে চলে আসে কাঁদতে কাঁদতে। সন্তানকে বাঁচাতে গিয়ে এখন নিজেও খুনি সে। গাড়িতে বসে এসব ভেবে ভেবে প্রচুর কষ্ট পাচ্ছিল সে। এরপর সে একটি একুপাঞ্চার নিডিল নিজের গায়ে লাগায়, যাতে তার রক্তে জমানো খুনের স্মৃতিগুলো ভুলে যেতে পারে অথবা ভুলে যাওয়ার অভিনয় করতে পারে। এরপর বাকি সবার সাথে ডান্স করতে থাকে। এই দৃশ্যটা খুবই ট্র্যাজেডিক ছিল। মায়েরা সন্তানের জন্য এমনই হয়। এখানেই গল্পটি শেষ হয়। এখানে একটা জিনিস বলে রাখি, দোজংয়ের মা যে বৃদ্ধ লোকটিকে খুন করেছে সে অনেক ভালো লোক ছিল এমনটি নয়।
সে ওই দিন পরিত্যক্ত সেই বিল্ডিংয়ে গিয়েছিল চালের বিনিময়ে আজিয়ংয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে। এর আগে সে এমনটি করেছিল বলেই আজিয়ংয়ের ফোনে তার ছবি ছিল। এজন্য সেই বৃদ্ধটি প্লাস্টিকে করে চালও নিয়ে গিয়েছিল সেখানে। যাই হোক, কেমন লাগলো মুভিটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।